সঙ্গে দিনের পর দিন এই কক্ষে এবং আরও অন্য স্থানে দফায় দফায় আলোচনায় মিলিত হয়েছিল এবং কাঙ্ক্ষিত সংস্কারের লক্ষ্যে প্রথমে আপনাদের সঙ্গে দলগতভাবে এবং পরবর্তীতে সকল দলের উপস্থিতিতে ধারাবাহিকভাবে এই আলোচনা চলমান ছিল এবং আপনাদের অত্যন্ত সহযোগিতাপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনার ফল হিসাবে আমরা এরই মধ্যে একটি জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছি। এটা চূড়ান্তভাবে এটা প্রণয়ন করা হয়েছে এবং এরই মধ্যে সেই চূড়ান্তকৃত জুলাই জাতীয় সনদ আপনাদের অবগতির জন্য আপনাদের কাছে পাঠানো হয়েছে। এ পর্যায়ে এখনো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আপনাদের রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান, তবে আমরা জানি যে এই আলোচনা এখন একেবারেই শেষ প্রান্তে। এই শেষ প্রান্তে এসে কমিশনের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আপনাদের এই যে দীর্ঘ ধারাবাহিক সহযোগিতা এবং অত্যন্ত ইতিবাচক অংশগ্রহণের ফলে আমরা আমাদের বহুল কাঙ্ক্ষিত সংস্কারের জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করতে পেরেছি। এই সাফল্যের এই এক ধরনের আনন্দ ঘন মুহূর্তে আপনাদেরকে প্রধানত বিশেষভাবে ধন্যবাদ জানানো এবং আপনাদের প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের তরফ থেকে কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে আজকের এই আয়োজন। এ পর্যায়ে আমি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্ষেত্রে যিনি নেতৃত্ব দিয়েছেন কমিশনের সহ সভাপতি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আলী রিয়াজ, তাকে একটি সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এবং এরপরে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের আগে তার অভিপ্রায় অনুযায়ী আমরা তিনজন রাজনৈতিক প্রতিনিধির সংক্ষিপ্ত বক্তব্য শুনব। এ পর্যায়ে আমি মাননীয় সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মনির হায়দার। মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং কমিশনের সদস্যবৃন্দ, আপনারা জানেন যে 15ই ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয় এবং এখন পর্যন্ত অন্ততপক্ষে 3 পর্বে আপনাদের সঙ্গে আমরা বিভিন্নভাবে আলোচনায় যুক্ত থেকেছি। প্রথম পর্বের আলোচনা 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় পর্বে 2রা জুন মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছিলাম এবং 3রা জুন থেকে 30শে জুলাই পর্যন্ত 23টি অধিবেশনে মিলিত হয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আপনাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়েছে এবং এখন আমরা তৃতীয় পর্যায়ে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলাপ আলোচনা করছি। জাতীয় ঐকমত্য কমিশন এবং কমিশনের সদস্য হিসেবে আমরা মনে করি যে এই আলোচনা প্রক্রিয়া একটি ঐতিহাসিক ঘটনা, বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব ঘটনা, একটি অভূতপূর্ব অধ্যায় আপনারা আলোচনা করেছেন। 30টি দল সংবিধান, বিচার বিভাগ, আইন, দুর্নীতি, জনপ্রশাসন নিয়ে যে আন্তরিক আলোচনা, যে সারগর্ভ আলোচনা, তার লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে একটি সংস্কার বাস্তবায়ন, সংস্কার প্রতিষ্ঠা করা। এই আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে, জাতীয় নেতৃবৃন্দ হিসেবে আপনারা যে সহিষ্ণুতা প্রদর্শন করেছেন, পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ প্রদর্শন করেছেন, ভিন্ন মতের প্রতি আপনাদের যে আগ্রহ দেখিয়েছেন, সেজন্য আমরা কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ক্ষেত্রে এটি একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে।
আমাদের প্রচেষ্টায়, আপনাদের প্রচেষ্টায়, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রণীত হয়েছে। এটি বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল, যে ঐক্য ফ্যাসিবাদকে এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করেছে। এটি, এই সনদ তারই ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে আমাদের সকলকে অগ্রসর হতে হবে। গণতান্ত্রিক উত্তরণ, অর্থাৎ একটি জবাবদিহিমূলক রাষ্ট্র যেখানে নাগরিকের মানবিক মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং সামাজিক সুবিচার নিশ্চিত হবে, তেমন একটি রাষ্ট্রের জন্য আমরা সকলেই অঙ্গীকারাবদ্ধ। আমাদের তা বাস্তবায়িত করতে হবে। জাতীয় সনদ সেই অঙ্গীকারের, সেই পথের দিক নির্দেশক। পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং তার দোসররা বারবার চেষ্টা করেছেন এবং এখনো চান এই প্রক্রিয়া যেন সফল না হয়। কিন্তু যে রক্তের উপর দিয়ে আমরা এখানে এসেছি, তার প্রতি আমাদের দায় হচ্ছে এই প্রক্রিয়াকে সফল করা। যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার, রক্ত দিয়ে লেখা হয়েছে, আমাদের তা সবসময় স্মরণ করতে হবে। আমাদের আরো কিছু কাজ বাকি আছে, কিন্তু এই সামনের মাসগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। এটাই কমিশনের আশা, এটা কমিশনের প্রত্যাশা, এটি কমিশনের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ। তার জন্য দরকার আপনাদের সহযোগিতা এবং ঐক্য। আমরা, আপনারা যা অর্জন করেছি তাকে সামনে নিতে আমাদের এই ঐক্য বজায় রাখতে হবে, এই ঐক্য অব্যাহত রাখতে হবে, এই ঐক্যকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। সেই প্রক্রিয়ায় প্রথম দিন থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন আপনাদের যে সহযোগিতা পেয়েছে, আপনাদের যে আন্তরিক প্রচেষ্টা আমরা প্রত্যক্ষ করেছি, তার জন্য আবারও আমি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন জানাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমি এখন রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে, রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব আখতার হোসেন, সদস্য সচিব, ন্যাশনাল সিটিজেন পার্টি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা মণ্ডলী, ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি, অন্যান্য সদস্যবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভেচ্ছা গ্রহণ করবেন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 24-এর সেই সব বীর শহীদদের, যাদের শাহাদাতের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আমরা দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি এক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়ে, যেখানে ক্ষমতা কেন্দ্রীভূত না হয়ে বিকেন্দ্রীকরণ হবে, রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে, জবাবদিহিতা নিশ্চিত হবে। তেমন এক বাংলাদেশের প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলো বিগত সময়ে পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে যে ইতিবাচক পরিবেশের মধ্য দিয়ে আলোচনা এগিয়ে নিয়েছে, এই কারণে আমার তরফ থেকে, জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে উপস্থিত সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের সকল জনগণ যারা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষায় আছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি অধ্যাপক আলী রিয়াজ স্যার এবং কমিশনের সদস্যবৃন্দদের প্রতি। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং দীর্ঘ সময় ধরে পারস্পরিক আলোচনাকে এগিয়ে নিতে সর্বাত্মক ভূমিকা তারা পালন করেছেন। আমরা দুইটি বিষয়ে, এই বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি, যার একটি অংশ ব্যাপারে আমরা একমত যে যেগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো এই সরকারের সময় থেকেই অর্ডিন্যান্স অথবা সরকারের এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভবপর। কিন্তু রাষ্ট্র কাঠামোর এমন অনেকগুলো বিষয় নিয়ে
যেগুলো সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা কথা বলেছি, তাতে সংবিধানের মৌলিক অনেকগুলো জায়গাতেই বড় ধরনের পরিবর্তন আসবে। এত বড় ধরনের পরিবর্তন যে শুধুমাত্র সংশোধনের মধ্য দিয়েই সেগুলোকে টেকসই করা সম্ভবপর কিনা সে আশঙ্কার জায়গাটি আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। যেহেতু বাংলাদেশে ইতিপূর্বেও হায়ার কোর্টে সংশোধনী চ্যালেঞ্জ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেগুলো বাতিল হয়েছে, সেক্ষেত্রে আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এসেছি সেগুলোকে কিভাবে টেকসই এবং কার্যকর করা যায় সেই ব্যাপারে এই রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা উদাত্ত আহ্বান রেখেছি পদ্ধতি বাতলে দেওয়ার ক্ষেত্রে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানে নতুনভাবে লিখিত ধারা উপধারা এবং অনুচ্ছেদের মধ্য দিয়েই আমরা যে সংশোধনীগুলোর ব্যাপারে একমত হয়েছি, সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর। সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের জায়গা আমাদেরকে পৌঁছাতে হবে। ঐক্যমত্য কমিশন দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন, আমরা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এখন বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত হওয়ার পালা। আমরা ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি স্যারের কাছে আমরা বিনীতভাবে আহ্বান করব, আমরা আমাদের আলোচনা প্রায় গুছিয়ে নিয়ে এসেছি, শেষ প্রান্তে পৌঁছে গেছি। কমিশনের সময় প্রায় শেষের দিকে। কমিশন আরো কিছুদিন সময় যদি পায়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং কমিশনের সহায়তায় এবং সহযোগিতায় আমরা একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়ার পথে আমরা অগ্রসর হতে পারব। সেক্ষেত্রে কমিশনের সদস্যবৃন্দ এবং মাননীয় সভাপতির কাছে আমাদের বিনীত আহ্বান, কমিশনের সময় বৃদ্ধি করে বাস্তবায়নের পথকে নিশ্চিতভাবে সকলের কাছে প্রস্ফুটিত করে আমরা যেন এই কমিশনের কার্যক্রমকে সফলভাবে সমাপ্ত করতে পারি। আপনাদের সকলকে বিশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আখতার হোসেন। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদকে। জনাব হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি, ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে। যেমনটি ঐক্যমত্য কমিশনের সূচনালগ্নে মাননীয় উপদেষ্টার উপস্থিতিতে উদ্বোধনী সেশনটা শুরু হয়েছে, এর ধারাবাহিকতায় আমরা দীর্ঘ সময় পেরিয়ে আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আমাদের মধ্যে আবার পেয়েছি। আমি আবার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় সভাপতি, আমরা আজকে যারা এখানে একত্রিত হয়েছি, একসাথে হতে পেরেছি, এটা আগে কখনো বাংলাদেশের রাজনীতি ইতিহাসে আমরা দেখিনি। এটা একটা বিরল দৃষ্টান্ত। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের এই ত্যাগ যেন জাতির জন্য স্মরণীয় হয়ে থাকে, তারাও জাতির কাছে মর্যাদার জায়গায় উপনীত হতে পারে, আল্লাহর কাছে উত্তম যাচা পায় সে দোয়া করে। আজকে এই বৈঠকটির মাঝে, সবার মাঝে আমি স্মরণ করাতে চাই বিপ্লবোত্তর পরিস্থিতি যেটা ছিল বাংলাদেশে। প্রথমত 3 দিন তো সরকার ছিল না। জনগণের অভিপ্রায়ে এ দেশটি পরিচালিত হয়ে সরকারবিহীনভাবে থেকেও একটি পর্যায়ে 8 তারিখ বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে আজকের এই জায়গায় সরকার এসেছে।
সরকারের প্রতিশ্রুতি যেটা ছিল, এক নম্বরে সংস্কার করা। বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের পাক পঙ্কিলতা, ত্রুটি বিচ্যুতি, ধ্বংসস্তূপ আবর্জনা তৈরি হয়েছিল, এটা দূরীভূত করে বাংলাদেশকে একটি নতুন পথে নিয়ে যাবে, এটা ছিল সরকারের প্রথম অঙ্গীকার। সেকেন্ডলি, সরকারের প্রতিশ্রুতি গণহত্যার বিচার। তৃতীয়, একটি উৎসবমুখর পরিবেশে ইতিহাসের সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল। আমরাও জনগণের কাতার থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের পাশে দাঁড়িয়েছি এবং সবসময় সহযোগিতা দিয়ে এসেছি। আমরা চেষ্টা করেছি জনগণের অভিপ্রায়ের সরকার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করুক। দেশ, জাতি, আমাদের জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমরা এই সিদ্ধান্তে সবসময় সরকারকে সহায়তা করে দিয়েছি, এখনো দিচ্ছি, আগামীতে আমাদের সহায়তা থাকবে। মাননীয় সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি যে সংস্কার কমিশন গঠন করেছিলেন, প্রথমে 11টি, 6টি নিয়ে আবার ঐক্যমত্য কমিশন, আপনি স্বয়ং নিজেই দায়িত্ব নেয়, আমরা অত্যন্ত আস্থাশীল ছিলাম এবং আছি, থাকব। আপনার পক্ষে যিনি দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ এবং তার সঙ্গীদের নিয়ে, টিম নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, ধৈর্যের সাথে কাজ করেছেন, এই জায়গায় ওনাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই। সেই সাথে রাজনৈতিক দলগুলো, আমরা যারা এখানে আছি, সকল নেতৃবৃন্দই ওনাদেরকে সহায়তা করেছেন, আমরা সহায়তা করেছি বলেই আমরা মৌলিক অনেক বিষয়ে ঐক্যমত পৌঁছতে পেরেছি। এর জন্য আমি মনে করি আমার দলের পক্ষ থেকে একটি জাতীয় সনদ হবে, যেটা জুলাই সনদ 2025 হবে, যেটা হবে আমাদের রাষ্ট্রীয় দলিল। আমি রাজনৈতিক ইতিহাসের দলিল বলতে চাই না, এটা হবে রাজনীতির ইতিহাসের দলিল। তার উপরে স্থান দিতে চাই একটি রাষ্ট্রীয় দলিল হিসেবে থাকবে, যে দলিলের ভিত্তিতে আগামীর বাংলাদেশ সুশাসন, গণতন্ত্র, ন্যায় বিচার, একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে জবাবদিহিতাপূর্ণ একটি সরকারের মাধ্যমে পরিচালিত হবে। এটি আমাদের প্রত্যাশা। মাননীয় সভাপতি, মাননীয় উপদেষ্টা, আজকে আপনাকে আবার কৃতজ্ঞতা জানাতে চাই আপনার সরকারকে। দেশভাবে অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীলায় কখনো অস্থিতিশীল থাকলেও বড় ধরনের ব্যর্থ ঘটে নাই, এবং আপনার নেতৃত্বে, আপনার সরকারের নেতৃত্বে দেশের শিক্ষাঙ্গন সহ সর্বত্র একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এবং ছাত্র সংসদের, কেন্দ্রীয় সংসদের নির্বাচন 4টি বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, 2টি ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে। আমরা আপনার প্রতিশ্রুত যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেটা সুষ্ঠু হোক, ফেব্রুয়ারিতেই হোক, সেই টাইমলাইনে আমরা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারের একটি সমাপ্তি, নতুন সরকারের আগমন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে, যা আন্তরিকভাবে কামনা করি। আমরা দৃঢ় বিশ্বাস করতে চাই আপনার ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী লেভেল ফ্লাইং ফিল্ড প্রতিষ্ঠিত হবে, নির্বাচন নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের 2টি নির্বাচন কিছুটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে যতটুকু আমরা লক্ষ্য করেছি, এটাকে আমরা একটি নেতিবাচক সংকেত হিসেবে দেখতে চাই। এটার প্রভাব আবার জাতীয় নির্বাচনে পড়বে কিনা, সেই জায়গা থেকে আমার উদ্বোধকতা আমরা জানাচ্ছি যেন আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়, তাহলেই আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। এই জন্য আমরা বলতে চাই, আজকে যে সংস্কারের মধ্যে দিয়ে জাতীয় সনদটা হতে যাচ্ছে, এটার একটা সমাপ্তি সুন্দরভাবে হোক। এটা এখনো সমাপ্তি পর্যায়ে উপনীত হয়েছে,
আমরা মনে করতে পারছি না। কারণ আমরা সবাই মিলে যদি একমত হয়ে যেতাম তাহলে অবশ্যই একটি ঐক্যমতের একটি জাতীয় সংস্কার জুলাই সনদ তৈরি হতো। এখানে 84টি বিষয় 2 পর্বে আলোচনা হয়ে ঐক্যমত আমরা হয়েছি। যদিও নোট অফ ডিসেন্ট আছে, থাকতে পারে দ্বিমত, দ্বিমতের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায়ও হয়, সেটা কিন্তু রায়। আমি দ্বিমত করতে পারি, এটা আমার ওপিনিয়ন, অভিমত থাকতে পারে। আমরা একটা বিষয়ে এরকম অভিমত দিয়েছি, অন্যান্য দলও হয়তো কিছু দিয়েছে। আমরা আশা করব ঐক্যমতের ভিত্তিতে যদি সনদটা প্রণীত হয় তাহলে যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনটি অপেক্ষমান ফেব্রুয়ারিতে হবে, সেটা এই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে, বিশ্বভাবে আমাদেরকে ওয়েলকাম জানাবে, আমরা একটা মডেল স্থাপন করতে পারব। এরকম একটা বড় ধরনের অভ্যুত্থান, রক্তাক্ত অভ্যুত্থানের পরে একটি দেশ এরকম একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, বিশ্বের জন্য অনন্য নজির হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ও মাননীয় সভাপতি, এই জন্য আমরা মনে করি সবাই মিলে যদি আমরা একমত হয়ে যাই তাহলে একটা আইনি সনদ অব্লিগেশন সোশ্যাল এবং নৈতিকভাবে চলে আসে, তাহলে কোনো সমস্যাই থাকে না। আমরা এটাই চাই, আমাদের দলের পক্ষ থেকে আমরা সবাই মিলে যেন একমত হতে পারি, এটা আমরা 1 নম্বরে চাই। এই জন্য যতটুকু ডিফারেন্স আছে সেটার মধ্যেও যদি রাজনৈতিক দলগুলো ডায়লগ যদি নিজেদের পার্টি ডায়লগ করতে পারে, সরকার উদ্যোগ নিতে পারে, আজকে যেমন উদ্যোগী হয়েছে, এক্ষেত্রে আমরা সবসময় আন্তরিক থাকব। এবং এক্ষেত্রে আমরা অতীতেও ছাড় দিয়েছি, আমরা এগিয়ে এসেছি দেশের সাথে, রাষ্ট্রের সাথে, সে মনোভাব আমরা এখনও পোষণ করি। যদি সেখানে ব্যর্থ হয়, আমরা আশা করি এটা হবে, আমরা আশা করি হোক। কোনো কারণে যদি আমরা কোনো পক্ষ থেকে যদি এটা একমতে পৌঁছতে না পারি, তাহলে আমাদের আহ্বান থাকবে আপনাদের এই অক্লান্ত পরিশ্রম পুরো জাতি যার দিকে তাকিয়ে আছে, বিশ্ববাসী তাকিয়ে আছে, সেটা যেন সুন্দর সমাপ্তি ঘটে এবং এটা যেন একটা আইনি ভিত্তি চাপ পায়। আইনি ভিত্তি কীভাবে হবে আমরা লিখিত দিয়েছি, মানে এ সভাপতি আমাদের লিখিত বক্তব্য আশা করি আপনার কাছে পৌঁছেছে এবং আমরা সুলিখিতভাবে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। আমি জাস্ট একটু উল্লেখ করতে চাই, আমরা 2টি অপশন বলেছি। একটা হলো আইনি ভিত্তি প্রণয়নের জন্য একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি হয়, হতে পারে, রেফারেন্স আছে, অতীতে আমাদের রাষ্ট্রের মধ্যে আছে, আমাদের এই ভূখণ্ডের মধ্যে আছে, 1970-তে আছে, 1977-এ আছে, 91-ও আছে, বিভিন্ন ধরনের ঘোষণা, অর্ডার, প্রক্লেমেশন, এগুলোর নজির আছে। আমি বিস্তারিত এই বিজ্ঞ পরিষদে ব্যাখ্যা করতে চাই না, আমরা সবাই জানি এ ব্যাপারে। আমরা এই প্রস্তাবটাই এই লিগ্যাল ওয়েটা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করেছি। আর দ্বিতীয় অপশন আমরা রেখেছি গণভোট। যদি আমরা একমত হতে না পারি, সরকার একমত হতে পারলো না, রাজনৈতিক দল একমত হতে পারলো না, তো যাদের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি। জনগণ গণভোট দিবে, গণভোটের ইতিহাস বাংলাদেশে আছে, প্রশাসনিক গণভোট আছে, কনস্টিটিউশনাল রেফারেন্ডাম আছে। এগুলোর পথ ধরে যদি আমরা এই অর্ডারটাকে, এই সনদটাকে যদি গণভোটে চলে যায়, তাহলে জনগণ যেটা রায় দেবে আমরা সেটাই মানব। জনগণ যদি আমাদের মতের বিপক্ষে রায় দেয় আমরা মেনে নেব, পক্ষে দিলে তো সবাই মিলে জনগণের মেনে নেব, এটাই আমাদের প্রত্যাশা। আমি কথা দীর্ঘায়িত না করে আবারও রিপিট করতে চাই একটি পয়েন্ট, সমঝোতা সমঝোতা সমঝোতা। রাজনৈতিকভাবে যে আমরা সমঝোতায় পৌঁছতে পারি, সর্বোৎকৃষ্ট নমুনা হবে এটি। আর সেটা যদি আমরা কোনোভাবে না পারি, সর্বচেষ্টা শেষ হয়ে গেলে আমরা অনুরোধ করব সরকার জনগণের পক্ষ থেকে যে দায়িত্ব এবং প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে, এটা একটা সুন্দর আইনি ভিত্তির মধ্যে দিয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠান করবে। আর এই কাজটির প্রয়োজনে এনসিপির পক্ষ থেকে ইতিমধ্যে যে প্রস্তাবটা দিয়েছে, প্রয়োজনের সময় যদি একটু বাড়াতে হয়, আপনার এই মাস পুরাটাই যদি আমি বাড়াতে চান, সদয় সম্মতি দেন, তাহলে ক্ষেত্রে আমাদের আপত্তি নেই। সময় বাড়িয়ে যদি আমরা একমত বসতে পারি, ওটাকে আমরা ওয়েলকাম জানাবো। আর সেই ক্ষেত্রে দায়িত্বের জন্য পরিবর্তন না হয়,
মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে বিনীত অনুরোধ, ডক্টর আলী জিয়া সাহেব সামনে আছেন, উনি যে কাজটি করে গেছেন ওনার হাত দিয়ে যেন এটা সমাপ্ত হয়, এটা আমাদের একান্ত বিনীত অনুরোধ। আমরা প্রত্যাশা করছি এভাবে আমরা শেষ করতে পারবো। সবাইকে আমার কথা শোনার জন্য, আমার সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব হামিদুর রহমান আজাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদকে। জনাব সালাউদ্দিন আহমদ। থ্যাংক ইউ মিস্টার মনির। মাননীয় প্রধান উপদেষ্টা, ঐকমত্য কমিশনের, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, সহসভাপতি প্রফেসর আলী ইলিয়াস এবং সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় ঐকমত্য কমিশন গঠনের মধ্য দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতীয় ঐক্য সৃষ্টি করেছেন নতুনভাবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের ছিল, সেটাকে শক্তিশালী করেছেন। ইতিহাস রচিত হয়েছে নতুনভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, যে ফ্যাসিবাদ এই দল ছাড়া বাকি সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাই একসাথে বসে দিনের পর দিন, মাসের পর মাস আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করতে পেরেছি। এটা বাংলাদেশের ইতিহাসে অবশ্যই অনন্য নজির। আমি মনে করি এটা দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর ইতিহাসও একটা দৃষ্টান্ত স্থাপনকারী নজির সৃষ্টি হয়েছে। আমরা জাতীয় ঐক্যমতে উপনীত হয়েছি অনেকগুলো বিষয়ে, কিন্তু আরো অনেকগুলো বিষয়ে কিন্তু সংস্কারের প্রয়োজন আছে, যেগুলো আপনারা হয়তো সময়ের অভাবে অ্যাড্রেস করতে পারেননি, যেগুলো জাতিকে সামনে অ্যাড্রেস করতে হবে। আমি এখানে দীর্ঘ বক্তৃতা দিয়ে আপনাদেরও বিরক্তির উদ্রেক করব না। নতুন কোনো ইস্যু নিয়ে আমি কথা বলতে চাই না। ঐকমত্য কমিশনের জুরিসডিকশনের বাইরেও কোনো কথা বলতে চাই না। যে বিষয়গুলো নিয়ে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সবগুলো নিয়ে এখানে আমরা আসিনি। শুধু গুরুত্বপূর্ণ 6টা সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে আমরা এখানে বসেছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ধরা হয়েছে সংবিধান সংক্রান্ত সংশোধনী প্রস্তাবগুলো। অবশ্যই জুডিশিয়ারি, দুদক এগুলো গুরুত্বপূর্ণ অনেক বেশি, তবে এগুলো সবই কোরিলেটেড। এখানে যে সমস্ত মৌলিক বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে 19টি, বাস্তব পক্ষে মৌলিক বিষয় আরো অনেক বেশি আছে। যেহেতু অনেক দলের আদর্শিক বিভিন্ন ভিন্নতার কারণে আরো অনেক বিষয় টেনে আনলে আরো দীর্ঘসূত্রিতা বা অনেক বেশি সময় লাগতো, সেগুলো অ্যাভয়েড করা হয়েছে। এখন যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করা হয়েছে, আমরা যেটুকু সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেয়েছিলাম তার মধ্যে মোট 826টি প্রস্তাব ছোট বড় মিলিয়ে পেয়েছি। তার বাইরে 20টি, ক্ষেত্রমতো 19টি মৌলিক প্রস্তাব চিহ্নিত করা হয়েছে, তাতে 845টি হয়। এর মধ্যে মূল 826টির মধ্যে আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি আমরা ইন ডিটেইল এগুলো এক্সারসাইজ করে একদম দফাওয়ারি মতামত সহ জবাব দিছি। তার মধ্যে শুধুমাত্র 51টি সংস্কার প্রস্তাব ছোটখাটো, যেগুলোতে আমরা দ্বিমত পোষণ করেছি। বাকি 115টি প্রস্তাবে আমরা আমাদের মতামত সহ ভিন্ন মত দিয়ে সেভাবে গ্রহণ করার জন্য আমাদের পরামর্শ দিয়েছি। তো বলতে গেলে এই বিষয়ে চূড়ান্ত ঐকমত্য হয়েছে প্রায়। তবে আলোচনার মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হয়েছি, সবার আলোচনা আমরা শুনেছি এবং যেগুলো গ্রহণযোগ্য, যুক্তিসঙ্গত সেটা সবাই গ্রহণ করেছে। আমি এখানে আমার দলকে রিপ্রেজেন্ট করতে এসেছি যেভাবে, একইভাবে আমি জাতির দায়িত্ব পালন করতে এসেছি। আমি কখনো এখানে আলোচনায় বলেছি যে আমি অফিসার অব দি কমিশন হিসেবে কাজ করছি, ইন এইড টু ইউর কমিশন। এখন সেই দায়িত্ব থেকে কখনো আমি দলের অবস্থানের ঊর্ধ্বে উঠে কথা বলেছি জাতীয় স্বার্থে। সেই হিসাবে আমি অনেকের মধ্যে লক্ষ্য করেছি সেই জাতীয়টা বা জাতীয় দাবিটা অথবা জাতীয় দায়িত্ব পালন করতে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু দিন শেষে আমরা এখন যখন বাস্তবায়নের প্রক্রিয়ায় চলে এসেছি, এখানে আমার কাছে মনে হয়েছে আমরা বোধহয় এটাকে আরেকটা জটিলতার দিকে নিয়ে যেতে চাচ্ছি।
কিন্তু ন্যাশনের কাছে আমরা এমন কোনো প্রেসিডেন্ট রেখে যেতে চাই না, অন্ততপক্ষে হেডেড বাই প্রফেসর ইউনুস, যেটা দুদিন পরে টিকবে না, যেটা দুদিন পরে জুডিশিয়ারিতে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, যেটা দুদিন পরে চ্যালেঞ্জড হয়ে যেতে পারে। আমরা সবসময় অ্যাপ্রোচ করেছি যে আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলোতে একমত হয়েছি তার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য, মধ্যমেয়াদী বাস্তবায়নযোগ্য, যেগুলো কনস্টিটিউশনকে স্পর্শ করে না সেগুলো এখনই বাস্তবায়নের উদ্যোগ নিন, এবং বাস্তবায়ন হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। হয়তো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো প্রসেসড হয়ে ক্যাবিনেট পাশের মাধ্যমে অধ্যাদেশ অথবা নির্বাহী আদেশের জন্য যেগুলো অপেক্ষমান আছে কিছু সময় লাগে, প্রসিডিউরাল বিষয়, বাট সব কিছুই পাইপলাইনে আছে বলে আমরা দেখেছি এবং বিশ্বাস করি এগুলোর মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। বাকি রইল শুধুমাত্র 19টা সাংবিধানিক ইস্যু, যেগুলো আমরা এখানে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ আমরা একমত হয়েছি। কারণ আমরা আমাদের বিবেচনায় মনে করেছি যেহেতু যেমন আর্টিকেল 70-র ক্ষেত্রে যে 4টি বিষয়ে এমপিদের স্বাধীনতা না থাকলে ভালো হয়, কেউ কেউ দুটো, মিনিমাম সবাই একমত হয়েছে দুটোতে, কেউ 3টাতে। তো এগুলো যেভাবে আমরা নোট অফ ডিসেন্টটা দিয়েছি সেই ভাষাটা উল্লেখ করে সনদ তৈরি হচ্ছে এবং সেইভাবে আমরা স্বাক্ষরিত করব। যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা সেই হিসাবে তাদের নোট অফ ডিসেন্টটা রক্ষা করে তারা সেটা বাস্তবায়ন করবে। এটা খুব জটিল কোনো বিষয় নয়। এখন সেই রকম 2-3টা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে উচ্চারণ করে সময় নষ্ট করব না, বাদে বাকিগুলো খুবই সিম্পল নোট অফ ডিসেন্ট, এটা বাস্তবায়ন করা খুবই সহজসাধ্য। কিন্তু ফোরামটা কোনটা? ফোরাম হচ্ছে শুধু কনস্টিটিউশনাল প্রভিশনগুলো জাতীয়, পরবর্তী জাতীয় সংসদ ছাড়া অন্য কোনো ফোরাম এটা করতে পারে কিনা, এটাই হচ্ছে আমাদের একদম 1 নম্বর প্রশ্ন। যদি পারে, সেরকম কোনো আইনি সহায়তা বা পরামর্শ যদি থাকে, সেটা দেওয়ার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমরা সেখানে যেতে পারি, সহায়তা নিতে পারি যে এটা আমরা কিভাবে বাস্তবায়ন করব বিফোর দি ফরমেশন অফ দি নেক্সট পার্লামেন্ট। আমরা সেখানেও একমত। যদি এর বাইরেও কোনো আইনি এবং বৈধ প্রক্রিয়া থাকে আমাদেরকে জানান, খুঁজে বের করুন, আমরা একমত। আমরা যে কোনো মুহূর্তে সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি, সেটা আগেও বলেছি। আপনি জাতির উদ্দেশ্যে যতবারই ভাষণ দিয়েছেন, বলেছেন আমরা এটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকল রাজনৈতিক দল যে সমস্ত সংশোধনীতে একমত হবে প্রস্তাবে, সেগুলো আমরা কম্পাইল করে সংকলিত করে একটা জাতীয় প্রতিশ্রুতি প্রণয়ন করব। নিশ্চয়ই আপনার স্মরণ আছে, আপনার 6 তারিখের বক্তৃতা জুনের বলেছেন যে আমরা এখনই কিছু বাস্তবায়ন করব, আর কিছু বাস্তবায়নের উদ্যোগ নেব, যেগুলো অনিষ্পন্ন এবং অসম্পূর্ণ থাকবে পরবর্তী সরকার করবে, এবং পরবর্তী জাতীয় সংসদে সবাই এই সমস্ত বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে। এটা আপনার স্পিচ থেকে আমি বলছি। তা আমরা সেই জায়গায় আছি। কিন্তু এরপরও আমি বলতে চাই, জাতীয় স্বার্থে, ঐক্যমতের স্বার্থে, আমাদের ডিসিপ্লিনের স্বার্থে, আমরা ভবিষ্যতে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে যাতে ধরে রাখতে পারি এবং শক্তিতে রূপান্তর করতে পারি, সেজন্য আমরা আরও বেশি নেগোশিয়েট করব, কম্প্রোমাইজ করব। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি সেরকম কোনো পন্থা বের করতে পারি, আমরা আমাদের পরামর্শ দিয়েছি, সেই পন্থাতে আমরা একমত হব। এখন যেগুলো আমাদের বুদ্ধি বিবেচনায় আসছে তা হলো এই যে সনদটা প্রস্তুত হয়েছে তার মধ্যে অবশ্য কিছুটা ক্লারিক্যাল মিস্টেক এবং মুখভ্রান্তি আছে, কিছুটা আবার এক্সক্লুশন হয়। আমি এটা প্রফেসর আলী রিয়াজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি, এটা আমরা কারেকশন করে দেব। এটা মেজর কিছু নয়, তবে যেহেতু একটা জাতীয় দলিল হবে, রাজনৈতিক সমঝোতার দলিল হবে, ঐতিহাসিক দলিল হবে, সেটা নির্ভুল হওয়া বাঞ্ছনীয়। এবং সবার মতামতে যেহেতু এটা গৃহীত হয়েছে, যে বিষয়গুলো আলোচিত হয়নি সেই বিষয়গুলো ইনক্লুড করা ঠিক হবে না। বিতর্ক যত কম করা যায়, বিতর্ক যত কম সৃষ্টি করা যায়। এখন আসি বাস্তবায়ন নিয়ে কেন আমাদেরকে আবার বসতে হলো। 31শে জুলাই তো আমাদের সবকিছু সমাপ্ত হয়ে যাওয়ার কথা ছিল, আমাদের এগুলো ওয়াইন্ডিং আপ করে ঐক্যমত্য কমিশনের কর্ম সমাপ্ত হওয়ার কথা ছিল। একদম লাস্ট মোমেন্টে 2-1টি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে এটার আইনি ভিত্তি না থাকলে আমরা এই সনদে স্বাক্ষর করতে পারবো কিনা সেটা চিন্তা করতে হবে। তখন আমরা বলেছি আসুন, যদি আইনি ভিত্তি কি দেওয়া যায় সেই বিষয়ে যদি কোনো আলোচনা হয়, আমরা আলোচনায় অংশগ্রহণ করব। এবং সেই আলোচনা পরবর্তীতে শুরু হয়েছে। সেই আলোচনার আগেই আপনারা বিশেষজ্ঞ মতামত নিয়েছেন, তার মধ্যে সাবেক বিচারপতি ছিলেন, আইনজ্ঞ ছিলেন, প্রফেসররা ছিলেন, সবাই আপনারা মতামত নিয়েছেন। তারা কিছু মতামত কম্পাইল করে পরবর্তীতে যে সনদটা ড্রাফট আমাদেরকে অঙ্গীকারনামার অংশটা দেওয়া হয়েছে,
সেই বিষয়ে আমরা আমাদের মতামতটা লিখিত দিয়েছি। এখানে অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করতে চাই না। যেগুলো অগ্রহণযোগ্য অথবা অযৌক্তিক সেই বিষয়গুলো পরে ঠিকবে না, সেই বিষয়গুলো অ্যাড্রেস করা ঠিক হবে না, উত্থাপন করা ঠিক হবে না। যেমন কোনো আদালত প্রশ্ন উত্থাপন করা যাবে না, সেরকম কোনো দলিল হতে পারে না। সংবিধানের উপরে স্থান দিতে হবে সনদকে, সেটা গ্রহণযোগ্য নয় একটা সংবিধান বহাল থাকতে। কিন্তু এর বাইরেও তো আরও অনেক পন্থা থাকতে পারে, যেটাতে আমরা বৈধতা দিতে পারি, এটাকে আইনি ভিত্তি দিতে পারি, ডকুমেন্টেশন করতে পারি। সেটার মধ্যে আপনার প্রস্তাবটাই আমি 1 নম্বরে বলি, যে জাতীয় প্রতিশ্রুতি সনদে স্বাক্ষর হয়ে সেটা ওয়েবসাইটে আসবে, সেটা একটা সেরেমনি করে সেটা স্বাক্ষরিত হবে, সেটা প্রত্যেক দলের রাজনৈতিক ম্যানিফেস্টো হিসাবে ইশতেহারে উল্লেখ থাকবে, নির্বাচনের আগে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হবে, যারা ম্যান্ডেট পাবে তারা বাধ্য হবে, যেই সংসদে যাক সেই বাধ্য হবে এটার প্রতি অনুগত থাকতে। এটা এক। এটাকে যদি সফট মনে হয় যে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে কিনা সেই গ্যারান্টি কি, এই প্রশ্ন যদি আসে, সেই জন্যেই বাকি প্রসেসটা শুরু হয়েছে। তাহলে আইনি ভিত্তি কি? আমরা বললাম যে এটার কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক ভিত্তি দেওয়ার মতো যে কোনো পন্থায় আমরা রাজি হব। সেটার একটা মতামত নিই আমরা। চলুন আমরা অ্যাপিলেট ডিভিশনের পরামর্শ নিই যে এটা কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার অথবা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার করে এটা করা যায় কিনা, সেটাও তাদেরকে প্লেস করা যায়, মতামত নেওয়া যায়। তাহলে পরে ভবিষ্যতে জুডিশিয়ারিতে সেটা চ্যালেঞ্জ করলেও বলতে পারবে যে এটা আমরা মতামত দিয়েছিলাম। এখন সেটা পরামর্শ আকারেও দিতে পারে, এন্টারটেন করতেও পারে, নাও করতে পারে, বাট আমরা তো পাঠাইনি এখনো। এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে, যদি আমরা সবাই মিলে এমন একটা প্রসিডিউরে যাই, যেটা এখানে আমি সবার সামনে আলোচনা করতে চাই না, যেখানে জুডিশিয়ারি মতামত দিতে অনেকটা এটা অ্যাডমিট করতে বাধ্য হবে যে ঠিক আছে আমরা এটা অ্যাডমিট করলাম, একটা প্রসেস আছে, সেখানেও তাদের মতামত নেওয়া যায়। এটা হচ্ছে অল অ্যাবাউট জুডিশিয়াল ওপিনিয়ন। বাট প্র্যাকটিক্যালি যেটা দাঁড়াবে, যে প্রস্তাবগুলো এখানে এসছে যে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার নেই, সেটা আপনি করলেন, আমরা কেউ কিছু বললাম না। ঐকমত্য কমিশন থেকে আপনাকে আমরা দায়িত্ব দিলাম যে সেটা ইউ প্লিজ ডিসাইড ইট হাউ টু ইমপ্লিমেন্ট অল দোজ চার্টার পয়েন্টস, তারপরে আপনি করলেন। কিন্তু যে কোনো একজন সিটিজেন যদি সেটা নিয়ে চ্যালেঞ্জ করে কোথাও যায়, আমরা করলাম না, পলিটিক্যাল পার্টিস, সেটা আপনার গ্লোবাল রিপুটেশন নিয়ে অনেকে হয়তো কোশ্চেন তুলবে। সেটা আমরা কখনোই আপনার উপরে যাক সেটা চাই না। একদম যেটা বাস্তবায়ন যোগ্য সে একটা প্রসেস বের করুন। আপনারা তো বিশেষজ্ঞ মতামত নিয়েছেন অনেকের, তারা যা যা বলেছে তার মধ্যে যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন যে আমি এই পদ্ধতিতে বাস্তবায়ন করব, ইউ আর অ্যাট লিবার্টি, আমাদের কোনো বক্তব্য থাকবে না। যদি আপনি উপযুক্ত মনে করেন আমি জুডিশিয়ারির মতামত নেব, ইউ আর অ্যাট লিবার্টি। তারপরেও এটার একটা সমাধান করেন, অনিশ্চয়তাটা কেটে যাক। আমরা এই আহ্বানটা আপনার কাছে এই জন্যই জানাচ্ছি। এখানে আমরা অনেক আলোচনা করেছি, সেই আলোচনার কোনোটির মধ্যেই যেগুলো বলা হচ্ছে সেগুলো এখনকার মতো যৌক্তিক বাস্তবায়নক আমাদের কাছে মনে হচ্ছে না, আইনানুক। কিন্তু যদি আপনি উদ্যোগ নেন, এটি জুডিশিয়ারি পরামর্শ নেন, অথবা যদি আপনার বিবেচনায় অন্য কোনো সিদ্ধান্ত নেন, যদি আপনি সে বিষয়ে আমাদেরকে আহ্বান জানান, যদি আপনি ক্লোজ ডোরে ক্যামেরা মিটিংয়ে কথা বলে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আমরা অলওয়েজ সহযোগিতা করব। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বলতে চাই, সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয়। সংস্কার মতো চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। বিচারে কখনো টাইম লিমিট করা যায় না, অবিচার হবে তাহলে সেটা চলবে, যে গভর্নমেন্টই আসুক। আমরা সবচেয়ে বেশি অবিচারের শিকার, পারসিকিউশনের শিকার হয়েছি, গুম, হত্যা, নির্যাতনের শিকার হয়েছি। এটা আমাদের কমিটমেন্ট, জাতির কমিটমেন্ট, সেটা চলবে। কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না। আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয়, সেটা ফেসিবাদ চেষ্টা করছে। যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে, আশকারা পাবে, সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে। আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে। এখানে দুইটা রিজিওনাল শক্তি একটা
বিশ্ব শক্তি ইনভলভ হয়ে যাবে। আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না। যে কোনো মূল্যে আমাদেরকে নেক্সট ইলেকশন যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন, নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন, সেই টাইম লাইনে নির্বাচন হতেই হবে, বা এটার উপরে কন্ডিশনাল কোনো কিছু নয়। তা আমরা আশা করি জাতীয় ঐকমত্য কমিশনের আরও চেষ্টার মধ্য দিয়ে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার ব্যক্তিগত উদ্যোগের মধ্য দিয়ে এটার সমাধান হবে, এই বিশ্বাস আমার আছে। সবার প্রত্যাশা তো আছেই, কিন্তু আমার বিশ্বাস আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমদ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই কমিশন এই দীর্ঘ ধারাবাহিক রাজনৈতিক সংলাপ প্রক্রিয়া এখন শেষ প্রান্তে নিয়ে এসছে। সেই সঙ্গে আপনারা হয়তো এটাও জানেন যে তার উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য নেপথ্য থেকে এই রাজনৈতিক আলোচনা এবং সমঝোতা প্রক্রিয়ায় নানাভাবে ভূমিকা রেখেছেন। তারা উৎসাহ দিয়েছেন, তারা পরামর্শ দিয়েছেন, নানা রকম নেপথ্য যোগাযোগে তারা ভূমিকা রেখেছেন, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে 4 জন এখানে আজ উপস্থিত আছেন। আইন উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল আছেন, শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান শুভ্র আছেন, যোগাযোগ, রেলপথ এবং জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফাউজুল কবির খান আছেন, পরিবেশ, জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তো আমরা সবার কাছ থেকে যদি একটু একটু শুনতে পারতাম এবং আপনাদের কাছ থেকেও যদি একটু একটু শোনা যেত তাহলে ভালো হতো, কিন্তু আমরা জানি আমাদের সময় স্বল্পতা, মাননীয় প্রধান উপদেষ্টার অন্য অনেক কর্মসূচিকে মিনিমাইজ করে বা রিস্কেজুয়াল করে তাকে আজকে এখানে আসতে হয়েছে, তিনি বেশিক্ষণ থাকতে পারবেন না। যেহেতু মাননীয় আইন উপদেষ্টা সরাসরি জুলাই জাতীয় সনদের যে সমস্ত অংশগুলো এ পর্যায়ে বাস্তবায়নযোগ্য সেগুলো অলরেডি বাস্তবায়ন তার নেতৃত্বে হচ্ছে, চলমান রয়েছে, এবং যে বিষয়টি জনাব সালাউদ্দিন আহমেদ এবং অন্য নেতৃবৃন্দ বললেন সেক্ষেত্রেও জনাব আইন উপদেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সে কারণে আমরা বিনীতভাবে তাকে অনুরোধ করি একটি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শোনা যাচ্ছে? আমি প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর প্রথমে মুনিরের একটা বক্তব্য কারেক্ট করে দিচ্ছি। আমাদের সমস্ত সংস্কার কার্যক্রম চলছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমরা একটা টিমের মতো কাজ করছি। কয়েকটা তথ্য আপনাদের জানানো জরুরি মনে করছি। প্রায় দেখি আপনার অনেকে বলে যে সংস্কার কই হচ্ছে বা কবে হবে, অনেকে বাইরে থেকে বলেন, ভেতর থেকে বলেন। কয়েকটা জিনিস পরিষ্কার করা প্রয়োজন। প্রথম, যে 6টা সংস্কার কমিশন হয়েছিল এর মধ্যে তারা যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবগুলোর মধ্যে আমরা আশু বাস্তবায়নযোগ্য যেগুলি আছে বাছাই করে আমরা অর্ধেকের মতো অলরেডি ইমপ্লিমেন্ট করেছি, অর্ধেকের মতো। এবং আমাদের যে লক্ষ্য আছে ডিসেম্বরের আগে ইনশাআল্লাহ আমরা অন্তত 70% মতো কমপ্লিট করে যেতে পারবো। আর এখানে কিছু যে বিষয় ছিল 6টা কমিশনের প্রস্তাবের মধ্যে যেটা টাচ করে সংবিধানকে, সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে এটা আপনার বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। সংবিধানকে টাচ করছে এরকম কোনো জিনিস তো আমরা অধ্যাদেশের মাধ্যমে বা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করতে পারি না। তারপর আমি ঐক্যমত কমিশনের সভাপতি আলী রিয়াজ ভাইয়ের সাথে কথা বলেছি যে কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে এমনভাবে যেটা সংবিধানকে টাচ করে, আসলে টাচ করে না। যেমন আপনার স্থায়ী কমিটিগুলোর প্রধান কে হবে, এটার জন্য আমার সংবিধান পরিবর্তন করা দরকার নেই, এটা রুলস অফ প্রসিডিওর চেঞ্জ করলেই হয়। তারপর আপনার সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে কিছু বিষয় রিপিটেশন ছিল, কিছু জিনিস ছিল মনে হয়েছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না। যেমন ধরেন দুর্নীতির কৌশলপত্র প্রণয়ন, এটা একটা রুটিন ফাংশন। তো অনেকগুলো আছে রুটিন ফাংশন, শুনলে মনে হয় অনেক 850, আসলে 850 না। এখানে কিছু আছে রুটিন ফাংশন, কিছু আছে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করা সম্ভব, কিছু আছে অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব, কিছু আছে এটা অর্ডিন্যান্সের মাধ্যমে সম্ভব না, বিকজ দে টাচ আপন কনস্টিটিউশনাল ইস্যুস। এইটা হচ্ছে 6টা কমিশনের ব্যাপারে। আর 5টা কমিশনের ব্যাপারে আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে যে 5টা কমিশনের বিষয় নিয়ে আমরা কি করছি। আসলে 5টা কমিশনের বিষয় নিয়ে আমাদের ফয়জুল কবির খান ভাই আছেন, আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আছেন, ওনাদের নেতৃত্বে ওই 5টা কমিশনের
কোন জিনিসগুলো আমরা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ হচ্ছে, কিছু কাজ অলরেডি শুরু হয়েছে। আপনারা সময় বাড়ানোর কথা বলেছেন, আমি শুধু আপনাদের একটা দিক নির্দেশ করব, যেহেতু আমরা অবিচল আছি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে। এ ব্যাপারে আমাদের কোনো রকম কোনো দ্বিতীয় চিন্তা নাই, অনেকবার বলা হয়েছে টাইম লাইন নিয়ে। তো ফেব্রুয়ারিতে যদি আমরা ইলেকশন করি, আমাদের যদি শিডিউল ঘোষণা হয়, শিডিউল ঘোষণার পরে তো আমরা কোনো লিগাল অ্যামেন্ডমেন্ট করতে পারবো না। তো আপনারা এই সময়টা খেয়াল রাখবেন, আমাদের তো সময় প্রয়োজন। আমরা ধরে নিয়েছি যা করার আইনগত পরিবর্তন আমাদের 30 নভেম্বরের মধ্যে করতেই হবে। এখন কারণ আপনারা জানেন শিডিউল ঘোষণা হয়ে গেলে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, এই ধরনের কোনো আইনগত পরিবর্তন করা যায় না। ফলে আপনারা খুব ইনডিফিনিট সময় পাবেন, এটা বোধ আমার মনে হয় না। আর লাস্ট একটা কথা বলে শেষ করছি, কিছু সময় হয়তো বাড়ানো যেতে পারে, এটা স্যার সিদ্ধান্ত নেবেন। লাস্ট একটা কথা বলি, আমার কাছে মনে হয়েছে আপনাদের কথা শুনে খুব আশাবাদী ফিল করি। আপনারা সবাই চান একটা ভালো সলিউশন হোক, সবাই মিলে ঐক্যমতের মাধ্যমে হোক। তো আমি একটা জিনিস বিশ্বাস করি, একটা হাদিস আছে, অবশ্যই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষের নিয়ত। আমাদের যদি নিয়ত থাকে যে আমরা গণ অভ্যুত্থানের যেই ঐক্য আছে সেই ঐক্যকে ধরে রাখবো, আমরা দেশকে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ কোনো রকম দিব না, আমরা আমাদেরকে বিপদগ্রস্ত করব না, এটাই যদি আমাদের সবচেয়ে বড় নিয়ত হয়, তাহলে সমাধান কোনো কঠিন ব্যাপার হবে না বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ মাননীয় আইন উপদেষ্টা। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা এখন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের মধ্য দিয়ে আজকের আয়োজনের এই পর্ব শেষ হবে। আমি একটু ঘোষণা দিয়ে রাখি যে স্যারের বক্তব্যের পর অনুষ্ঠানের এই পর্ব শেষ হবে এবং স্যার এখান থেকে বিদায় নেবেন। এরপরে আমাদের যথা নিয়মে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। মধ্যখানে কিছুক্ষণের জন্য একটা চা কফির বিরতি থাকবে, 10 মিনিটের। সেই বিরতির পরে আমরা আবার এই কক্ষে ফিরে আসব। আমরা জানি যে স্যার মাননীয় সভাপতি তিনি নিয়মিতভাবে সশরীরে হয়তো এখানে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু আগেও একাধিকবার আপনাদেরকে জানিয়েছিলাম যে যেহেতু এই আলোচনা সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে, স্যার নিয়মিতভাবে আপনাদের আলোচনাগুলো দেখেছেন এবং যখনই আমার সঙ্গে বা আমাদের কমিশনের সদস্যবৃন্দের সঙ্গে দেখা হয়েছে, স্যার সেটা উল্লেখ করেছেন অত্যন্ত উচ্ছ্বসিতভাবে এবং তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে এতগুলো রাজনৈতিক দলের এত নেতৃবৃন্দ এক জায়গায় বসে দিনের পর দিন এত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করতে পারে সংবিধান নিয়ে, সংস্কার নিয়ে। এটা তার কাছে অত্যন্ত একটা বিস্ময়কর মনে হয়েছে। তিনি উচ্ছ্বসিত ছিলেন বরাবরই বিষয়ে। তো আমরা এখন স্যারের বক্তব্য শুনবো। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। আমি শুধু অবাক বিস্ময়ে এগুলো দেখেছি তো বটেই, শুনেছি আপনাদের বক্তব্য টেলিভিশনে এবং অবাক হয়েছি কত গভীরভাবে আপনারা এগুলো বিতর্ক করেছেন, আলাপ করেছেন, সিদ্ধান্তে আসার চেষ্টা করেছেন। যখন ঐক্যমত্য কমিশনের আইডিয়াটা আসে, আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো, এটার থেকে কোন দিকে যাবে। কথা শুরুতেই কলাপস করে যাবে, তারপরে কারো মুখ দেখা দেখি নাই এরকম হয়ে যাবে, সত্যি আলাপে বসবে কিনা, কারণ এটার কোনো নজির নাই। ঐক্যমত্য কমিশন এটা তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত। প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিলাম যে তুমি এটা পরিচালনা করবে। সেও সাহস দিল যে হ্যাঁ আমরা চেষ্টা করে দেখি। এই যে একটা প্রচেষ্টা, একটা নতুন প্রচেষ্টা, এটা কোনো টেক্সট বই থেকে বের করে একটা জিনিস না, এটা আমাদেরই বর্তমান পরিস্থিতিকে উপলক্ষ করে আমাদের একটা সমস্যা সমাধানের পদ্ধতি হিসেবে চেষ্টা করে দেখলাম। কিন্তু এখন আজকে এই দীর্ঘ পথ অতিক্রম করার পরে আপনাদের কথা শুনে আমি সত্যিকারভাবে শিহরণ অনুভব করছি, অভিভূত হয়েছে যে এতগুলো জিনিস আপনারা এত গভীরভাবে বিবেচনা করেছেন এবং সিদ্ধান্তে এসছেন।
ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটার কত নজির নাই। কাজে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা বলে থেকে যাবে না, এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম যে এটা দেখেছি, এটা নজির হিসেবে থাকবে। এই নজির যেন খুদ বলা নজির না হয়, এটি আমার আবেদন। এমন নজির সারা দুনিয়া বিশ্ব এটা দেখবে এবং এটা থেকে অনুসরণ করার চেষ্টা করবে, কারণ আপনারা মূল কাজটা করে ফেলেছেন, সামান্য রাস্তা বাকি। ঐক্যমত্য সত্যি সত্যি পৌঁছে যায় কিনা, শেষ অংশটুকু সবকিছু নির্ভর করছে শেষ অংশটুকুর উপরে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা দীর্ঘ পথ অতিক্রম করেছেন। বাকি রাস্তাটুকু আপনারা যেন সুন্দরভাবে সমাপ্ত করে পৃথিবীর জন্য, আমাদের জন্য তো বটে, দেশের জন্য তো বটে, পৃথিবীর জন্য একটা নজির সৃষ্টি করে যাবেন। কারণ যেই সমস্যা অতিক্রমের জন্য আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি, এই সমস্যা শুধু আমাদের নয়। 2 দিন আগে নেপালে আবার শুরু হলো, এরকম আরো বহু জনের এই সমস্যা হবে, অতীতেও হয়েছে, আরো হবে। কাজে আমরা কি পদ্ধতি অবলম্বন করলাম, কিভাবে আমরা সমাধানে উপস্থিত করলাম, সেটা খুব মনোযোগ সহকারে সবাই দেখবে। আমাদের এখান থেকে বের হবার কোনো উপায় নাই। যত কথাই আমরা বলি, কত কনভিন্সিং কথা বলি, তো যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। আমি হয়তো গায়ের জোরে কথাটা বলছি, কিন্তু কথাটা ফেলে দেবার কোনো উপায় নেই। কারণ আমাদেরকে জাতি হিসেবে যে নবযাত্রা শুরু করার একটা সুযোগ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদেরকে দিয়ে গেল, সেটার একমাত্র সমাধান হলো এই সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা। আমরা নানা যুক্তি দিতে পারি, বহু যুক্তি দিতে, যুক্তির কোনো শেষ নাই, কিন্তু সমাধান এখানে। এই সমাধানের পথে আমাদের থাকতে হবে, যেভাবেই হোক। মনে কষ্ট হলে অনেকের হয়তো কষ্ট হবে যে এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু পরে শান্তি পাবে, যে দেশ শান্তি পেল বলে। কারণ দেশের শান্তি বড় শান্তি। আমরা যদি বিতর্কের মধ্যে থেকে যাই, এই বিতর্ক কখন বিস্ফোরিত হবে, এই বিতর্কের সুযোগ নিয়ে কে কোন দিকে আমাদেরকে চালু করে দেবে, এটার কোনো ঠিক নেই। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলো ফয়সলা করে ফেলতে পারি, তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা। আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে জিজ্ঞেস করে, কি করতে হবে আমার? এই যে প্রশ্নটা করে, এটার উত্তরে নানাভাবে দেওয়া যায়। বলতে পারে যে আমার জন্য এক কাপ চা নিয়ে আসো, সে চা নিয়ে আসবে। তাকে যদি বলা হয় সারা দুনিয়া আমার কাছে নিয়ে আসো, সারা দুনিয়া নিয়ে আসতো। এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দৈত্য সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে। আমরা তার কাছে কি চাইব? আমরা কি তার কাছে এক কাপ চা চাইব, নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাইব? এটি হলো আমাদের হাতে। কাজে কোনো বিষয় ছোট আকারে না দেখা, যে আমরা এই জাতিকে একেবারে সমস্ত সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাবো, এটি আমাদের হাতে সুযোগটা এসছে। এরা ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে। সেখানে ছোটখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি। আমরা বড় জিনিসের জন্য যাই, যে এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম, এটা খালি উপর দিকে উঠবে, এখন আর নিচে ডাইনি বাঁয়ে তাকানোর আর দরকার নাই।
ওই অংশটা করা। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের, এইটি আর কিচ্ছু না। বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। যতই আমরা ওই নোকটা দিয়ে দিয়ে যাই, এখানে করবো, এই দিয়ে দিতে পারি, আমাদের মনের আশা ব্যক্ত করতে পারি, কিন্তু যেই মহান ঐক্য আমাদের দরকার, যেহেতু ওই আলাদিনের দৈত্য আমাদের সামনে আছে, তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে। এই আমি চাই, কি চাই সেটা ঠিক করি, কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা এই চাই, এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই, কাজে আমাদেরকে এইভাবে করে দাও, তাহলে আমরা সে পথে অগ্রসর হতে পারি। শুধু আপনাদের কাছে শুধু আবেদন, আমরা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, কাজে বিন্দু মাত্র সন্দেহ নেই। যখন ঐক্যমত্য কমিশন গঠন করলাম, আলী রিয়াজকে বললাম, উনিও জানেন না এটা কি জিনিস, সদস্যরাও জানেন না এটা কি জিনিস, আমরা চেষ্টা করে দেখি, সবাই মিলে দেখি, ইট ক্লিকড, আপনারা গ্রহণ করেছেন। এটি হলো মস্ত বড় অর্জন। এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি, তারপর বলছি যে আমি যাবার পরও আপনারা বসে থাকবেন, আপনাদের আলোচনা চলতে থাকবে। কি পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় এই কি আলোচনা বলতে থাকা, করতে থাকা, যেহেতু আমাদের ওই লক্ষ্যটা আছে। ওই দৈত্যকে আমরা সবচেয়ে বড় কাজটা নেব, যেটা আর কেউ কোনোদিন চাইবারও সুযোগ পাবে না, এই দৈত্য কোনোদিন পাবে না। একবারই পাচ্ছি আমরা এই দৈত্য। এই দৈত্যকে আমাদের মনের সমস্ত আশা তার ঘাটে দিয়ে দেবো, যে এটি আমাদের পূরণ করে দাও। সেই জিনিসের দিকে আমরা যেতে চাই। আজকে এই পর্বের সমাপ্তি হলো, তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন, যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে, ভেতরে কোনো রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে হবে। আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ। আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব। পথ ঠিক আছে, তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কি দিতে হবে সেগুলো পরের কথা। আমাদের যাত্রাপথ, আমাদের গন্তব্য পরিষ্কার, এটা পরিষ্কার করে। এটা আমার আবেদন। ডিটেলসের ব্যাপারে আপনারা জানেন কি আছে, কি করতে হবে। স্বনির্বন্ধ আবেদন, এটা শুধু আমার একার আবেদন না, সারা দেশবাসীর আবেদন। সবাই চায়, সবাই এটার থেকে মুক্ত হতে চায়। যেই সব জিনিস হয়ে গেছে তার থেকে মুক্ত হতে চায়। সমস্ত পথঘাট বন্ধ করতে চায়, যাতে কোনো জায়গা দিয়ে কেউ কোনো দিক ঢুকতে না পারে, প্রবেশ করার কোনো সুযোগ না পায়। এই আমাদের যে একটা, আমরা এই এখান থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই কাজটা করে ফেলতে পারি, তাহলে আমাদের দেশ যেরকম নিশ্চিন্ত হবে, এবং পৃথিবীর অন্যান্য দেশও আমাদেরকে লক্ষ্য করবে, শিখতে আসবে যে আমরা কিভাবে এটা করলাম, কি জিনিস আমরা এর মধ্যে দিয়েছি। আপনারা হয়তো এখনো হয়তো আমরা সবাই বুঝতেছি না এই ঐক্যমত্য কমিশন আমাদেরকে কি দিয়েছে, কি পেয়েছি। 1 বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন কি মহাকাণ্ড আপনারা করেছেন। 2 বছর 10 বছর পরে যখন অন্যরা দেখবে, তারা অবাক বিস্ময়ে তাকাবে, কি কাণ্ডটা আপনারা করেছেন। সেটা যেন নিখুঁত হয়, নির্দোষ হয়, যে এমনভাবে আমরা করব যে এটার থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো। আপনারা জন্মগ্রহণের এই সূতিকাগারটা তৈরি করে দিলেন, এখন সে তরতর করে এগিয়ে যেতে থাকবে। সেই আবেদন আপনাদের কাছে। এই পর্যন্ত যেটুকু করেছেন, এটা ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় রচনা করেছেন, সেই অধ্যায় থাকলো। এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কয়টা বা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুতি না নিয়ে
নির্বাচন করতে পারি যে হ্যাঁ আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে, আমরা সবাই মিলে করছি, আমরা কিছু বোঝাপড়া করেছি, এটা দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি, এটাই একমাত্র সুযোগ। আর এই সুযোগ আর জীবনে আসবে না, ওই আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না, একবারই সে একবার জিজ্ঞেস করবে আর জিজ্ঞাসা করবে না, আর আমরা সুযোগও পাবো না। কাজেই এইবারই যেন আমরা সেটা সমাপ্ত করতে পারি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আর বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যারা সদস্য, যারা দিনরাত পরিশ্রম করেছেন, তাদেরকে ধন্যবাদ, এবং প্রফেসর আলী রিয়াজকে ধন্যবাদ। কত ধৈর্য সহকারে উনি করে গেছেন, এটা এত 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 পরিশ্রম করে এটা করবেন, এটা আমার মনে আসে নাই তখন যখন আমি আলাপ করলাম। এখন দেখছি ওনার যে কন্ট্রিবিউশন আপনাদের সবার সঙ্গে এই দিনের পর দিন আলাপ করে একটা রাস্তা বার করার জন্য, সেটা যেন আমরা সফল হই, সবাই মিলে সফল হই, সবাই মিলে পরিশ্রম করেছেন আপনারা। কাজে এটার জন্য আমরা এটা ব্যর্থ হবার কোনো সুযোগ নেই আমাদের কাছে। আমি সে কথাটাই জোর দেওয়ার জন্যই বারে বারে বলছি, এই একমাত্র সুযোগ, এবং আমাদেরকে এটা গ্রহণ করতেই হবে, এটার থেকে বিচ্যুত হওয়ার উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব, এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা, এটাই হবে, একটাই অভিজ্ঞতা পাবো। এই জিনিসটা আমরা করতে পেরেছি, সুন্দরভাবে করতে পেরেছি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, এবং এটা সফলভাবে আমরা সমাপ্ত করি, নির্বাচনের সমাপ্ত করে আমরা উৎসব করব যে আমরা করে ফেলতে পারি। এই অংশ এটাই চলতে চলতে নির্বাচনে চলে যাবে, নির্বাচনে এটা প্রতিফলিত হবে যা যা আমরা এগুলো আলাপ করতে চেয়েছি। আপনাদের সবার সাফল্য হোক কামনা করছি, এবং দেশের মঙ্গল হোক। যে সমস্ত ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি, সেই ভয়ঙ্কর কথাবার্তা যেন বাস্তবে আমাদেরকে দেখতে না হয়, আমরা সুন্দরভাবে নির্বাচন করে নতুন যাত্রা আমরা শুরু করবো জাতি হিসেবে। এটা মহা উৎসবে আমরা যাত্রা শুরু করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা এবং সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি একটু মনির হায়দারের কথা বলতে ভুলে গেছি, তাকেও বিশেষভাবে ধন্যবাদ। তুমি এই পরিচালনা এবং এটাকে গুছিয়ে রাখার জন্য সবকিছু আমরা সবার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা। সম্মানিত নেতৃবৃন্দ, এখন মাননীয় প্রধান উপদেষ্টা এবং সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন তিনি আপাতত এই মুহূর্তের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ যে আপনারা 2 মিনিট একটু নিজ নিজ আসনে বসুন। স্যার চলে যাবার পরে আমরা সবাই, আমাদের জন্য বাইরে স্ন্যাক্স এবং চা কফি রাখা আছে। জি।